হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদের সামনে যাকে নিয়ে আসবো তাকে তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে। তার ক্লাস করেছি এবং আমাদের সবার পছন্দের সবার প্রিয় একজন মানুষ, যার থেকে প্রতিদিনই আমরা অনেক কিছু শিখি এবং ভবিষ্যতেও শিখব। আমাদের সবার প্রিয় চঞ্চল জেঠু। তো চলো, আজকে ইয়েস, চঞ্চল জেঠুর জন্মদিন। তো চলে এলাম সেজে গুজে চঞ্চল জেঠুর বাড়িতে। আনন্দ করব এবং তার থেকে শুনবো তার বেশ কিছু স্মৃতি, বেশ কিছু কাহিনী, যেগুলো হয়তো আমরা অনেকে জানি না, কিংবা হয়তো জানি তোমরা হয়তো জানো না। তাই তোমাদেরকে জানানোর জন্য সরাসরি আমি না বক বক করে ডাইরেক্ট চলে যাই চঞ্চল জেঠুর কাছে। তো দেখো, চঞ্চল জেঠু সেজে গুজে বসে আছে, ফুল নিয়ে বসে আছে আমাদের জেঠিমা। ঠিক আছে, তো জেঠু বলো আজকে কি করলে সারাদিন, বলো। আজকে হুম। আচ্ছা ফুলটা রাখি। হ্যাঁ, দেখো। হ্যাঁ। আজ তো একটা অটোমেটিক্যালি তো নস্টালজিয়া কাজ করে। মার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, বাবার কথা মনে পড়ে যাচ্ছিল, এবং আমার জন্মস্থানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমার জন্মস্থান খুব একটা ইন্টারেস্টিং জায়গা, ঠাকুরবাড়ির কাছাকাছি দর্জিপাড়ায়। আমার মায়ের মামার বাড়িতে আমার জন্ম হয়েছিল। হ্যাঁ, আমার মায়ের বাবা ছিলেন তখনকার দিনে হাইকোর্টের প্রধান বিচারক। তিনি তখনকার দিনের লিলি বিস্কুট কোম্পানির বাড়ি নিলামে কিনেছিলেন। সেই বাড়িতে আমার জন্ম হয়েছিল। খুব মনে পড়ছিল সেই মানে পুরনো স্মৃতিগুলো ভেসে এসে আসছিল। তারপর তো একদম জীবনের যে চলাটা পরপর মানে আমার পুরো যাযাবর জীবন, বুঝতে পেরেছ? আমার দেশ বসিরহাট, সেখান থেকে বসিরহাট চলে গেছিলাম, বসিরহাট থেকে চলে এসেছিলাম বালির পর চলে গিয়েছিলাম আবার পাইকপাড়া কুমার সুদাস ইনস্টিটিউশনে স্কুলে অনেকদিন পড়াশোনা করেছিলাম। সেখান থেকে চলে যাই আবার ডানকুনিতে রামকৃষ্ণ মিশন আশ্রমে পড়াশোনা করেছিলাম। তারপর সেখান থেকে চলে আসি ভদ্রকালী হাই স্কুলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আবার চলে আসি কোন্নগর। আবার কোন্নগরে থাকাকালীন ভর্তি হয় স্কটিশ চার্চ কলেজে। তখন আবার মানিকতলায় আবার প্রবাসী জীবনযাপন করতে শুরু করি আমার জ্যাঠার বাড়িতে। এই হচ্ছে মানে জীবনের চলমানতা। হ্যাঁ, আর এখন কোন্নগরে আছি। এখন কোন্নগরে সরকারি আবাসনের বাড়িতে আমি এখন থাকি, এবং আমার নিজস্ব বাড়ি এসে কোন্নগর মুখার্জি বাগান রায়বাড়ি, সেখানে আমার দীর্ঘ 40 বছর কেটেছে। তারপরে আমি এই বাড়িতে আসি। আবার এই বাড়িতে এসে সবসময় এই বাড়িতে আমার থাকা হয় না, কারণ আমার ন্যাশনাল মাইম ইনস্টিটিউট আর ইন্ডিয়ান মাইম থিয়েটার সল্ট লেকে সেক্টর 2-এ, হ্যাঁ, সেখানে আমাকে আমাদের যোগাচার্য এবং নাট্যাচার্য হিসেবে সেখানে ক্লাস নিতে হয়, তাই জন্য সেখানে থাকতে হয়। কোনো কারণে আমি 2 দিন থাকি। এই হচ্ছে আবার এখনো পর্যন্ত বুড়ো হয়নি, এটা আমার 77তম জন্ম জয়ন্তী। কিন্তু না, ওখানে ক্লাস সবসময় এখন ছুটি হ্যাঁ, আছে। এখন তো ছুটি এখন আছি ছুটি বলে আছে। এখন এখানে আছি, কাজ করছি। এবং সেখানে আমার বন্ধু অনেকেই নাম শুনেছ, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এখন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী। আমরা একই সঙ্গে ইন্ডিয়ান মাইম থিয়েটারে ন্যাশনাল মাইম ইনস্টিটিউট তৈরি করি, আমরা একসঙ্গে ইয়ে করি এখানে। আর তার সঙ্গে এখন তো এই সূত্রে আবার আরঞ্জক স্পন্দন সূত্রে আবার মহাদীপ্ত মানে এখন সমস্ত অনুষ্ঠানের আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসের এখন প্রচার সচিব, সমস্ত কিছু করে বেড়াচ্ছে। এবং সেই জন্য ওর সঙ্গে একটা আমরা আলাদা সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমাদের প্রথম প্রেম নাটককে শিল্প সংস্কৃতিকে ঘিরেই আমাদের যত কিছু। এবং আমাদের আরেকটি প্রতিষ্ঠান আরঞ্জকের স্পন্দন, সেখানে স্পেশাল চাইল্ড, আমি তো স্পেশাল চাইল্ড বলি না, আমি বলি তাদের বিশেষ শিল্পী, বিশেষ শিশু, তাদের নিয়ে আমাদের নাচ গান আবৃত্তি যোগের ক্লাস হয় সেখানেও। মানে প্রতিটি মুহূর্তে আমরা শিল্প মাধ্যমের মধ্যে আছি, এবং শিল্পের মাধ্যমে কী করে মানুষের সেবা করা যায়, মানুষের কাছে আসা যায়, মানুষকে ভালোবাসা যায়, সেই ব্রতই নিজেকে
হুম। আমার জীবনকে সমর্পিত করেছি, নিবেদন করেছি। আমি আমার স্ত্রী দুজনে। হুম। স্ত্রী আছে হুম। গানের জগতে, পূর্ণিমা রায়। ও দীর্ঘদিন হুম। বিভিন্ন পণ্ডিত মানুষদের কাছ থেকে তালিম নিয়েছেন, হুম। এবং বিশেষ করে শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, হুম। পরে নাটকের গানের ক্ষেত্রে কেতুকী দত্ত, হুম। তার কাছে নাটকের গানের তালিম নিয়েছিলেন, নাটক হুম। জাতীয় উৎসবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছে এবং এখনও গান করে যাচ্ছে। স্পন্দন প্রসঙ্গে যখন উঠলো তখন বলি যে আমার জেঠিমার সাথে আলাপ স্পন্দনে, এবং মানে অ্যাকচুয়ালি এরা হচ্ছে স্পন্দনের প্রাণ, মানে এটা স্পন্দনের যারা বাচ্চারা আছে এবং তাদের যে গার্জেন তাদের থেকেই শোনা। মানে এরা না এলে মনে হয় যেন কিছু একটা আসেনি বা কিছু একটা যেন অক্সিজেন নেই। তো ডেফিনেটলি আমাদের পূর্ণিমা জেঠিমা খুব যত্ন সহকারে তাদেরকে গান শেখান, এবং চঞ্চল জেঠু তো আছেই। তো এই যে তোমরা ঘরটা, ঠিক আছে, জানি না তোমাদের ক্যামেরায় কীরকম লাগবে, তো এখানে একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে ছবিটা, এর একটা কাহিনী আছে, এটা আমি জানি, বাট আজকে তোমরাও জানবে এই কাহিনীটা কি। জেঠু বলো। কাহিনী শোনো, তখন এই 1968 সালে আমি তখন নাটকের বিশেষজ্ঞ নই, নাটক নিয়ে কোনো ডিগ্রি MA করিনি, ডক্টরেট করিনি, কোনো গবেষণা করিনি, কিন্তু এই সামাজিক অবক্ষয়, অন্যায়, অত্যাচার তখন থেকে আমাকে ভীষণ নাড়া দিয়েছিল। সেই নাড়া থাকা থেকে আমি একটা নাটক লিখেছিলাম। সে নাটকটা অদ্ভুত নামও ছিল, একটা স্যাটার নাটক, সেমি সিরিয়ালিস্টিক নাটকও বলা যায়, অ্যাবস্ট্রাক্ট বলা যায়, অ্যাবসার্ডও বলা যায়, আবার চরম রিয়েলিস্টিক। হ্যাঁ, কারণ সব কথা তো সরাসরি সবসময় বলা যায় না, সেই জন্যে এই ছদ্মবেশটা আমাকে ধারণ করতে হয়েছিল। সেই নাটকের নাম ছিল আমি আজ রাত্রে গলায় ধরে দেবো। এই প্রথম যখন এই নাটক করি তখন লোকে তো আমাকে পাগল থেকে আরম্ভ করে কি না কি বলেন, এই রাতে গলায় ধরে দেবো। আসলে নাটকের কথাটাই তারা বুঝতে পারিনি। আমার নাটকের মূল বক্তব্য ছিল আত্মবিপ্লব প্লাস সমাজ বিপ্লব। মানে আমার সমাজটা পাল্টাবে, তারপর আমি নিজেকে পাল্টাবো, তা করলে হবে না। আমার নিজের যে লোভ, লাভ, হিংসা, হৃদংসা, স্বার্থপরতা, আমার নিজের যে ভাইরাসগুলো আছে, এবং তার সঙ্গে সমাজের যে ভাইরাস আছে, সমাজের যারা শয়তান, সমাজের যারা শোষক, প্রতারক, তাদের বিরুদ্ধে এবং আমার নিজের বিরুদ্ধে দুটো লড়াই একসঙ্গে করতে হবে। আমি একা 16টা চরিত্র অভিনয় করতাম, এবং প্রথম শ্রেণীর সমস্ত পত্রপত্রিকায় এবং একটা সময় সর্বভারতীয় ভিত্তিতে নাটকের পরিচালক, নাট্যকার, অভিনেতা হিসেবে আমি সম্মানিত হয়েছি। কিন্তু এই সম্মাননার আমার চেয়ে বড়, আমি প্রচণ্ড মানুষের ভালোবাসা পেয়েছি, এবং এই একটা নাটক আমার প্রায় 3000 রজনী অতিক্রান্ত, এবং অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি। কারণ এই কখনো হয়েছে বড় বড় মঞ্চে, কখনো হয়েছে ড্রয়িং রুমে, কখনো মাঠে, ঘাটে, হাটে, হ্যাজাগিজেরে, হ্যাঁ, কোথায় সুন্দরবনের অঞ্চল, কোথায় সন্দেশখালী, কোথায় এইসব অঞ্চলে, হ্যাঁ, এইসব নাটক করেছি আমি এই নাটকের। হ্যাঁ, এবং নাটক বিশ্ব নাট্য ইতিহাসে ওটাও লিখিত হয়েছে, উল্লিখিত হয়েছে, বিশেষ করে ডক্টর দিলীপ মিত্রের নাটকের বইতে, ডক্টর প্রদ্যোৎ সেনগুপ্ত, সনাতন গোস্বামী, প্রখ্যাত যারা নাট্যতত্ত্ববিদ, তাদের নাটকের বইতেও আমার এই নাটকের উল্লেখ রয়েছে। তো তুমি আর কি কি নাটকে মানে কাজ করেছো? মোটামুটি আমি তারপর যখন আমি দেখলাম যে না, আরও নাটক জানতে হবে, আরও নাটকের গভীরে যেতে হবে, তখন আমি ভর্তি হলাম। তখন আমি অ্যান্ড্রু ল্যান্ড কোম্পানিতে চাকরি করছি। চাকরি করতে 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 আমার হঠাৎ মনে হলো, না, আমি চাকরি করার জন্য আমার জন্ম হয়নি, এত বাধা ধরা নিয়মের মধ্যে আমার থাকা সম্ভব নয়। তখন আমি অ্যান্ড্রুলের চাকরি ছেড়ে দিয়ে আমি অ্যাডমিশন নিলাম রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির নাট্য বিভাগে, এবং সবচেয়ে আমার জীবনের সৌভাগ্য, লাভ, আমার জীবনের চরম পাওয়া, সেখানে আমরা তখন বিভাগীয় প্রধান হিসেবে নাট্যাচার্য সৌম্য মিত্রকে পেয়েছিলাম, এবং 2.5-3 বছর ধরে ওনার সঙ্গে যে একটা ঘনিষ্ঠতা, ওনার সঙ্গে মেশার পর নাটকের গভীরতা, নাটক কী জিনিস, নাটকের সমস্ত চোখ খুলে গেছিল। 3 পয়সার পালা অভিনীত করেছি। হ্যাঁ, 3 বছর আমার এই ডিরেকশনে করেছিলাম। 3 পয়সার পালা সেটা টাকবাই কোম্পানিতে হয়েছিল। এই নাটকের পর
আমারই নিজের লেখা আমাকে রোদ্দুর দাও, পাপ, পূর্ণাঙ্গ একাঙ্ক, প্রচুর নাটক করেছি, আবার অন্যের লেখা নাটকও পরিচালনা করিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে ইন্ডিয়ান মাইম থিয়েটারে প্রথম আমার ভারতবর্ষে 1 মাস গ্রীষ্মকালীন নাট্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করতাম আমরা। সেটা আমাদের একটা বিরাট, সেটা 1989 থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলেছে। সেটা এখন আর 1 মাস হয় না। আগে প্রথমে আমাদের হতো বিধান শিশু উদ্যানে, এবং ভারতবর্ষের প্রথম শ্রেণীর সমস্ত নাট্যকার, পরিচালক, প্রযোজক আমাদের এই নাট্যোৎসবে আসতেন, তারা প্রশিক্ষণ দিতেন, ক্লাস করতেন। হ্যাঁ, প্রত্যেকের নাম বলতে গেলে বিশাল হয়ে যাবে, এমন কেউ নেই না। ওখানে করোনার পরেই তো ওটা মানে একটু সেটা অনেক পরে 1 লাখ টাকা দিয়ে ভর্তি হতে হতো। না, সেটা তো ন্যাশনাল মাইম ইনস্টিটিউট আর ইন্ডিয়ান মাইম থিয়েটার, এটা হচ্ছে শিশুদের জন্য যে থিয়েটার নাট্য কর্মশালা, সেটা এখনো চলছে, এখনো সরলেকেও হচ্ছে। এখন ওই সেটা এই মাঝে 1 সপ্তাহ ধরে হয়ে গেল। তো এবার যে প্রশ্নটা আমি করব, সেটা আমার মনে হয় অনেকেরই এই প্রশ্নটা আছে যে তুমি এত ফিট কি করে এখনো অবধি, এবং এটা দেখে আমাদেরও হিংসে হয়, বিশেষ করে যারা কম বয়সে বুড়ো হয়ে যায়। তোমার এই এনার্জিটা কোত্থেকে আসে? মানে যোগ 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 এবং যোগ। আচ্ছা, যার জন্য বলি আমাকে বাড়িতে গালাগালিও শুনতে হয়, কি তুমি সবসময় এই যোগ নিয়ে পড়ে আছো। কিন্তু আমার জীবনের যত লড়াই, আমার জীবনের যত কিছু যুদ্ধ এই যোগের জন্যই আমি পেয়েছি। হ্যাঁ, ভাবতে পারবেন আমার জীবনে যেসব মানে প্রলয় মাঝে মাঝে এসেছে, হ্যাঁ, আমাকে সেখান থেকে আমাকে যোগই বাঁচিয়েছে। হ্যাঁ, এবং মাঝে ধরো আমি যখন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি পড়াশোনা করি, পড়াশোনার পরে আমাকে ওখানে স্পেশাল, আমি আমার নিজের আবিষ্কৃত সাবজেক্টের উপর বেশি বিশেষ ক্লাস করিয়েছি। যেমন তখন অশোক মুখোপাধ্যায় বিভাগীয় প্রধান ছিলেন, আমার সমস্ত কাজকর্ম দেখে উনি, আমার একটা সাবজেক্ট আছে ভাবানুসারী কণ্ঠ নির্মিতি, আমার মনের মধ্যে যে ভাবটা আসছে, যে রসটা হচ্ছে, সেটা আমি কোন স্কেলে কিভাবে বলবো, ভাবানুসারী কণ্ঠ নির্মিতি। হ্যাঁ, মানে ফিলিংস রিফ্লেক্টেড ইন টোন, এর উপরে আমি অনেক ওখানে ওয়ার্কশপ করেছি, সারা ভারতবর্ষেই এর উপরও ওয়ার্কশপ করিয়েছি। এবং সাবিরা মার্চেন্টের বোম্বে দূরদর্শনে একটা অনুষ্ঠানও করিয়েছিলাম, হোয়াটস দ্য গুড ওয়ার্ড অনুষ্ঠানে, ওই সাবজেক্টের ওপরই। এবং যত রকম গবেষণামূলক কাজ, কিন্তু থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল, এই কাজটা আমি বরাবর করে এসেছি। এবং যোগটাও আমার প্র্যাকটিক্যাল, এবং যোগটা আমি রিদমিক এন্টারটেনমেন্ট ইন্টারভেনশন এই নামে করাই। মানে বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বুড়ো বুড়ি প্রত্যেকেরই এই রিদমের সঙ্গে এটা করাতে পারলে তাদের এনার্জিটা বেশি বাড়ে, এবং খুব সহজ করে খেলার চলে। হ্যাঁ, থিয়েটিকাস গেমের মধ্যে দিয়ে আমি যোগাসনটা করাই পাই, যার ফলে আমার। তো বলে রাখি যে চঞ্চল জেঠুর ক্লাস আমরা করেছিলাম ফার্স্ট, মানে আমি ওটা দিয়ে স্টার্ট করেছিলাম, আরণ যোগে আমার ওটা দিয়ে প্রথম স্টার্ট ছিল। তো মোস্ট প্রবলি ওটা মহাদীপ্ত সিনেমা হাউস, যেটা আগে প্রিন্স মহা নামে ছিল, সেখানে তোমরা 3টে পার্টে পাবে। মানে ওখানেও কিছু ওয়ার্কশপ করানো হয়েছিল। এখানে চঞ্চল জেঠু কীভাবে ফিট থাকা যায়, কিভাবে নিজের মনকে সতেজ রেখে কাজটা দারুণভাবে করা যায়, অনেক কিছু তোমরা ওটা যদি ভালো করে দেখো দেখতে পাবে। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ সিরিয়াস কথা দিয়ে লম্বা করবো না, কারণ এখনও কেক কাটাকাটি বাকি আছে। তো আমি যেটা লাস্ট প্রশ্ন করব সেটা হচ্ছে, তোমার নেক্সট কি প্ল্যানিং, মানে কী করতে চাও? কোনো গল্প, নাটক বা কিছু নিয়ে কাজ? ভাবনা চিন্তা তো অনেক আছে, কিন্তু ভাবনা চিন্তার প্রয়োগের ক্ষেত্রে অনেক আবার সীমাবদ্ধতা আছে, সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমি এটা বিশ্বাস করি যে এখনকার দিনে দর্শক আসবে, তার অপেক্ষায় থাকলে হবে না, দর্শকদের মাঝে আমাদের যেতে হবে। আর আমাদের নাটকের ক্ষেত্রে, বিষয়বস্তুর ক্ষেত্রে, যে আমার চোখের সামনে অনেক অন্যায়, অত্যাচার,
হতে চলেছে, আমি নির্বিকল্প সমাধিতে বসে আছি, হুম। আর দর্শক আমার সেই নাটক এসে দেখবে, এটাও আশা করা যায় না। হুম, তাই নাটকের মধ্যে আমি মনে করি নাটকের ক্ষেত্রে চেতনা, উদ্দীপনা, হুম। বৈচিত্র্য, আনন্দ, স্টিমুলেশন, ইলুমিনেশন, সেন্সেশন অ্যান্ড ডাইভার্সন, হুম। এটা অত্যন্ত দরকার। হুম, আর দরকার আমার মতে এখন যার যার অঞ্চলের হুম, যারা অভিনেতা অভিনেত্রী আছে এবং তাদের নেপথ্য কর্মী যারা আছেন, হুম। তাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে একীভূত হয়ে যাওয়া এবং তাদের প্রত্যেকের মঞ্চে নিয়ে আসা, এবং ওই অঞ্চলের যারা মানুষ হুম। তাদের কাছে গিয়ে তাদের মধ্যে আস্তে আস্তে থেকে এটা অটোমেটিক্যালি, এটা অনেকে এই কাজটা শুরু করে দিয়েছে। হুম। তখন তাদের জন্য তার কারোর জন্য অনুদানের অপেক্ষা করতে হবে না, হুম। কারোর অন্য কোনো করতে হবে না, অটোমেটিক্যালি ভালো স্পন্সরার, হুম। ভালো সহযোগী, ভালো উদ্যোগী মানুষ এগিয়ে এসে নিশ্চয়ই নাটকের পাশে দাঁড়াবে, এই বিশ্বাস আমার আছে, আমি এটা মনে করি। সেই কাজটা আমি এখন নতুনভাবে এই কাজটা করার চেষ্টা করছি। নিশ্চয়ই, এবং আশা করি তোমার এই যে প্রচেষ্টা নিশ্চয়ই সার্থক হবে, এবং আমরা সবাই চাই যে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে চলো এবং তোমাকে দেখে আমরা ইন্সপায়ার হই, এবং তুমি আমাদেরকে ইন্সপিরেশনটা যেন সব সময় দিতে পারো, এই আশীর্বাদ করো যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। ভালো থেকো, ঠিক আছে? এবং তো খুব শিগগিরই আমরা চঞ্চল জেঠুর কিছু প্রজেক্টে আমরা কাজ করব, প্ল্যানিং চলছে, এখনও অবধি সেটা সঠিক হয়নি, বাট করবো এটুকু কনফার্ম, আমি কথা দিচ্ছি। এবং প্লিজ তোমরা মহাদিত্য সিনেমা হাউস এবং মহাদিত্য স্যারিয়ের দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। পরে এরকম ইন্টারভিউ আরও আসবে, কারণ চঞ্চল জেঠুর কাহিনী এখনও শেষ হয়নি, এবং তার সাথে পূর্ণিমা জেঠিমার কাহিনী এখনও শুরু হয়নি, আমরা শুনবো। আজকের জন্য এটুকুই, পরে আবার কথা হবে। ভিডিওটা দেখতে থাকো, কেক কাটা বাকি আছে। আপাততের জন্য টাটা। হ্যাঁ।